একদিনেই 17 মিছিল, এটি কি আদৌ সম্ভব? কিন্তু হ্যাঁ, আমরা গত 16 বছর স্বৈরাচার আমলে একদিনে এমনও গেছে 5টা 10টা, সর্বোচ্চ একদিন 17টা মিছিল করার অভিজ্ঞতা আমাদের গেছে। এই ছিল, শঙ্কা ছিল, পুলিশি গুলি। এরপরে 16 বছর আমরা সাংবাদিকরা বলি অথবা যারা নিউজের সাথে সংশ্লিষ্ট ছিলাম, আমরা তো জানি যে পুলিশ মারমুখী গুলি করবে অথবা প্রশাসনের বিভিন্ন নজরদারি থাকবে। এটা তো খুব স্বাভাবিক প্রক্রিয়া গেছে, তাই না? কিন্তু ইদানিং যে জিনিসগুলো দেখছি, বিশেষ করে রাজধানী ঢাকার মধ্যে সন্ত্রাসী সংগঠন অথবা নিষিদ্ধ সংগঠনের কর্মী যারা অথবা এই টাইপের পতিত স্বৈরাচার যারা ছিলেন, রাজনীতিতে আপনি স্বৈরাচার হয়েছিলেন অথবা এই টাইপের যে বিষয়গুলো আপনি পৌঁছে গিয়েছিলেন, সেখান থেকে এখন ক্ষান্ত দিয়ে আবার নতুন করে শেখেন, অপেক্ষা করেন 10-15 বছর আপনারা শেখার অভিজ্ঞতাটা আবার নেন। ভুল ত্রুটি যদি কিছু নাই হয়ে থাকে, তাইলে সে জায়গাতে আপনার ক্ষতি অথবা আপনার ধস অথবা আপনার বিপর্যয় পতন হয়ে গেল, এটা তো সামান্য বিষয় নয়। আপনি রাজনীতিতে খুবই বিশৃঙ্খলা সৃষ্টি না করে রাজনীতিতে সহানুভূতি অথবা রাজনীতিতে যারা ভালো অথবা যারা ভালো করতে পারে অথবা যারা যোগ্য, তাদের কাছে আপনারা দায়িত্ব দিয়ে তাদেরকে বলেন যে হ্যাঁ, আপনারা দেশ চালান, দেখেন পারেন কিনা। বিষয়টা তো এমন হওয়া দরকার। বিপ্লব যেটা আমরা করেছি, জুলাই গণ অভ্যুত্থান যেটা হয়ে গেছে বাংলাদেশ, সেই প্রেক্ষাপটে কত মেধা গেছে, কত সংগ্রাম গেছে, কত মানে যুদ্ধ অবস্থা থেকে আমরা রক্ত ঝরার মাধ্যমে প্রায় 1500 শহীদ, একেবারে জীবন্ত শহীদ জীবন দিয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, ফ্যাসিবাদকে বিদায় করেছি। তো এটা খুব স্বাভাবিক বিষয় যে আপনার নতুন বাংলাদেশ সৃষ্টিতে অর্থাৎ জুলাই বিপ্লব আনতে কত মেধা গেল, কত ছাত্র জনতার রক্ত গেল, এটা তো তাজা ক্ষত আমাদের, এটা তো পুরাতন কোনো বিষয় নয়। প্রায় 30,000-এর মতো পঙ্গুত্ব বরণ করলেন, আমরা রাজপথে থেকে লড়াই সংগ্রাম পরিচালনা করলাম। তো সেইখানটাতে আপনি এখন জনগণ যেটার সাক্ষী, আপনি তো আর কোনো 71, 72, 75 অথবা এই টাইপের সংখ্যা বলে বলে আদর্শ বিক্রি, বড়ি বিক্রি অথবা ট্যাবলেট বিক্রি করে এখন তো আর রাজনীতি করলে হবে না। এখনকার রাজনীতি করতে হবে এখনকার সমাজ নিয়ে, এখনকার তরুণদেরকে নিয়ে, এখনকার প্রজন্মদেরকে নিয়ে। জেনজির যে চাওয়া অথবা এই টাইপের যে বিষয়গুলো রয়েছে, এদেরকে নিয়ে রাজনীতি করতে হবে। কিন্তু আপনারা যদি ওই রোল প্লে করেন যে আওয়ামী লীগ কীভাবে ক্ষমতাটা টিকিয়ে রেখেছিল, আমরা ওইভাবে টিকিয়ে রাখতে চাই, এরপরে আমরা আগে কিভাবে রাজনীতি করেছি সেটা সামনে আবার করি, এই ধারা চেঞ্জ অলরেডি হয়ে গেছে। এখন আপনাদেরকে চিন্তা করতে হবে রাজনীতি অথবা দেশের মানুষের চিন্তাটা কোন জায়গায় আছে, সেই জায়গায় গিয়ে রাজনীতি করা। একজন মিডিয়াকর্মী হিসেবে যেটা দেখেছি, ঢাকার প্রতিটি অলিগলি স্পট, কোথায় কোন দোকান আছে, কোথায় কোন কি আছে, একেবারে চায়ের দোকান। এরপরে গত 15-16 বছর আমরা যেভাবে মিছিল সংগ্রাম করেছি, প্রতিটি স্পট টু স্পট আমরা চিনে ফেলেছিলাম। আমাদেরকে যদি শুধু বলা হতো যে মালিবাগের এই পাশটা, রামপুরার ওই পাশটা, খিলগার এই পাশটা, যাত্রাবাড়ির ওই পাশটা, এরপর ধানমন্ডির এই পাশটা, গুলিস্তানের এই পাশটা, মতিঝিলের এই পাশটা, আমরা তো বুঝে ফেলতাম। তাইলে রাজনীতি করতে অভিজ্ঞতা এবং দক্ষতার একজন কর্মী হিসেবে আমরা যে বিষয়গুলো শিখেছিলাম, আমাদেরকে তো পুলিশ গুলি করবে অথবা সাধারণ মানুষের উপরে অত্যাচার হবে, সেটা তো আমরা জেনেই ওই সব কাজগুলো বসতাম। তো আপনারা যখন রাজনীতি কর্মসূচি নিয়ে অথবা মিছিল মিটিং যেটা করার চেষ্টা করছেন সন্ত্রাসী পদ্ধতিতে, ওটা তো সাধারণ জনগণও নিচ্ছে না। আমাদের থেকেই শেখেন আপনারা, আমাদের থেকে তো আপনার শিখবেন না, এটা তো স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে আপনার
আচরণ, রাজনৈতিক শিষ্টাচার তো থাকতে হবে। বাংলাদেশ একটা নতুন পর্যায়ে চলছে, সেখানটাতে প্রত্যেকটা রাজনৈতিক দলে কিছু সুবিধাবাদী একটা শ্রেণী সবগুলো রাজনৈতিক দলের ছত্রছায়া অথবা অফিস কার্যক্রম অথবা বাইরের সহযোগী হিসেবে বিভিন্ন জায়গায় সুবিধা ভোগের চেষ্টা করছে অথবা করার পর্যায়ে চলে আসছে। এটা দলের যারা চেয়ারগুলোতে বসে আছেন ওনারা আরও ভালো জানেন, কিন্তু কথা হচ্ছে যে এই যে উড়ে এসে জুড়ে বসা যে সংস্কৃতি, এটা বাংলাদেশের খুব স্বাভাবিক একটা বিষয়। বাংলাদেশের সকল প্রেক্ষাপটেই রাজনীতি বলেন অথবা অন্য কোনো জায়গায় বলেন, উড়ে এসে জুড়ে বসা অথবা হুট করে এসে মানে সুবিধা ভোগ করা, এই জিনিসগুলো প্রত্যেকটা রাজনৈতিক দলে খুব স্পষ্ট। এটা যে যত বড় মানে উদাহরণ অথবা ব্যাখ্যা দেন, এটাই বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপটে। তো প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আহ্বান যে আপনার দলে অথবা আপনার দীর্ঘ সময় আন্দোলনে অথবা এই জাতীয় বিষয়গুলোর সাথে যারা সরাসরি সম্পৃক্ত ছিল, ত্যাগ তিতিক্ষা জেল জুলুম, সেইগুলো আপনারা চিন্তা না করলে আপনাদের যেটাকে বলা হয় ত্যাগী মানুষ অথবা যে বিষয়গুলো মানুষের বাস্তবতার সাথে পরিলক্ষিত হয়, সেগুলো যদি আপনারা মূল্যায়ন না করেন, পরবর্তী যে কোনো পর্যায়ে আপনাদের মানবিক অথবা যে চিন্তাই করেন আপনাদের বিপর্যয় হতে পারে। সেটা শুধু এক দুইজনের ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। রাজনৈতিক বিষয়টা হচ্ছে আপনার দক্ষ জনবল, এরপরে জনশক্তি তৈরি, এরপরে আপনার রাজনৈতিক যে প্রেক্ষাপটগুলো আছে সেইগুলো আপনাদেরকে চর্চা করতে হবে। রাজনৈতিক কর্মশালাগুলো আপনাদেরকে সুকৌশলে হোক, আমরা দীর্ঘ 15-16 বছর দেখেছি রাজনীতিক, বিশেষ করে জামায়াত অথবা এই টাইপের যারা অন্য টাইপের রাজনীতি করে, তারা কিন্তু তাদের জনশক্তি বলেন, কর্মী বলেন, তাদেরকে দক্ষ করার চেষ্টা করে গেছেন। তো তাদের ফলাফল তারা অর্জন করেছে। তো দীর্ঘ একটা সময় তাদের ব্যয় হয়েছে এর পিছনে। তো আপনারা ওই ওয়েতে আগান যে আপনার কর্মী, আপনার রাজনৈতিক সহযোগী যারা, তাদেরকে স্বাভাবিক ওয়েতে প্রশিক্ষিত করেন, তাদেরকে মানবিকতা শেখান, তাদেরকে সমাজের মানুষের সাথে মেশার পরিবেশগুলো শেখান। এইভাবে রাজনীতি করেন। আর রাজনীতি শেষ বলে কিছু নেই। রাজনীতির সবচেয়ে সহজ সূত্র হচ্ছে শেষ কথা অথবা শেষ পরিস্থিতি অথবা শেষ পরিণতি বলতে কিছু নেই। একটা পর্যায়ে গিয়ে আপনারা রাজনীতি করতে আসবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে যে জুলাই বিপ্লবে শহীদ রক্ত এইভাবে যে ঝরে গেল, এই বিষয়গুলো তো এখন মানুষের তাজা ক্ষত। এই তাজা ক্ষতটা শুকাতে দেন, তারপরে আবার রাজনীতিতে আসেন। আমি ওয়ান ম্যান ওয়ান অফিস বলা যায়, ওয়ান ম্যান ওয়ান অফিস, তাও দীর্ঘ সময়। আপনার ধরেন যে নিউজ করতেছি, নেতৃবৃন্দকে নিজে বাইক করে ড্রাইভ করে নিয়ে যাচ্ছি, নেতৃবৃন্দকে নিয়ে আসছি, মিছিলে সমন্বয় করছি, সাংবাদিক সমন্বয় করছি, এরপরে নিউজ লিখছি, এই ধরনের যদি আবার ভিডিও ধারণ করছি, আবার ওটাকে কম্পিউটার কম্পোজ করছি, এরপরে এগুলো আবার হাউসগুলোতে, টেলিভিশন হাউসগুলোতে পৌঁছিয়ে দিচ্ছি, এরপরে তাদের অফিসিয়াল ফরম্যাট যেগুলো সম্পাদক যোগাযোগ বলেন, এইভাবে সবার সাথে যোগাযোগ করছি, এরপরে আবার অফিস পরিচালনা করছে একই মানুষ, আবার কাজগুলো কারেকশন প্রুফ দেখছি, আবার প্রকাশিত হচ্ছে কিনা সেই বিষয়গুলো আবার তা দেখছি এবং সর্বশেষ সংগ্রহ করছি। এইভাবে একই ম্যান 15 থেকে 20টা ওয়ার্ক করছি। এটা 1-2 দিনে করা হয়নি, এটা দীর্ঘ সময়। আপনার 2008 সালের পর থেকেই শুরু করে ধরেন আপনার 2024-এর জুলাই বিপ্লব পর্যন্ত ওয়ান ম্যান ওয়ান অফিস সিস্টেমে আমরা কাজ করেছি। একটা ম্যান 15 থেকে 20 জনের কাজ করেছি, 30 জনের কাজ করেছি। এইভাবে পুরো অফিসকে পরিচালনা করে আমরা কার্যক্রমটাকে এগিয়ে নিয়েছি। তো এরকমের দক্ষ মানুষ আপনারা তৈরি করেন। দক্ষ মানুষ ছাড়া আপনার সংগঠন, আপনার রাজনীতি, আপনার ফলপ্রসূ বিষয়গুলো সামনে এগোনো সম্ভব না। এই যে ধরনের বিশৃঙ্খলা সন্ত্রাসী কর্মকাণ্ড রাস্তায় মাঝে মধ্যে দেখছি, এটা আসলে রাজনীতি না, এটা হলো সন্ত্রাস।
একজন ব্যক্তি আমরা চিন্তা করেছি, অথবা আমরা একটা দক্ষতা বলেন অথবা সমন্বয় বলেন, যে বিষয়গুলো সকল রাজনৈতিক দলের মধ্যে আছে কিনা আমার জানা নেই, তবে এগুলো থাকা উচিত। আপনার জনশক্তি, আপনার রাজনৈতিক দূরদৃষ্টি অথবা এইগুলো করতে গেলে এই জিনিসটা লাগবে। এরপরে অসংখ্য কাজ তো আমরা সমন্বয় করে এরপরে আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছি, এবং জুলাই বিপ্লবে যখন নেতৃবৃন্দকে আমরা কাছে পাওয়ার সুযোগ হয়নি, এই যে দক্ষ জনবল বলতে যাদেরকে বোঝায়, যারা মাঠটাকে সক্রিয় রাখতেন, তারাই তো আমরা। তো আমরা এই কাজগুলো করেছি যখন, তখন নেতৃবৃন্দ স্বাভাবিকভাবেই চিন্তা করতেন যে আমরা সফলতার কাজগুলোই আমার কর্মী, আমার অফিস ওয়ার্কার অথবা আমার যারা আছেন তারা করে ফিরে আসবে, অর্থাৎ যুদ্ধটা তারা করে সফল হয়ে আসবে, এটা তাদের আত্মবিশ্বাস তৈরি হয়েছিল। তো আপনার যারা নেতৃবৃন্দ আছেন, আপনার দলের যারা দায়িত্বে রয়েছেন, তারা তার কর্মী বাহিনীকে এইভাবে গড়ে তোলেন। তো আমাদের এই কাজগুলো করতে গিয়ে ভয় ছিল, শঙ্কা ছিল, আমাদেরকে মেরে ফেলা হতো, শহীদ করা হতো। আর প্রত্যেকটা মিছিলে তো পুলিশ গুলি করতো, এখন তো পুলিশ গুলিও করে না। পুলিশ তো এখন স্বাভাবিক হয়ে গেছে, এত স্বাভাবিক পুলিশ তো আমরা গত 15-16 বছর দেখি নাই। তো এইভাবে আন্দোলনটাকে আপনারা সন্ত্রাসীর কায়দায় নিয়ে গেলে তো হবে না। তো পুলিশ তো আমাদেরকে গুলি করেও শেষ পর্যায়ে পর্যন্ত এসে তারা জিনিসটাকে সহজভাবে নিতে পারে না, এবার তাদেরই বিদায় হয়ে গেল। মানুষের চোখে তারা অপরাধী হিসেবে প্রমাণিত হয়ে গেছে। এই যে ডাল ভাত গুলি করা, ডাল ভাতের মতো সস্তা হয়েছিল, যে মানে 15 বছর আমাদের যেখানে পাইতো অথবা এভাবে গুলি করে মেরে ফেলতো, এইটা তো রাজনীতি ছিল না। তারপরেও আমরা জুলাই বিপ্লব পর্যন্ত একটা পরিণতিতে এসে আমরা পৌঁছিয়ে তারপরে তাদেরকে বিদায় করতে সক্ষম হয়েছি। এরপরে দেশকে সঠিকভাবে রাখতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে দেশকে সঠিক পথে রাখতে হবে। এখানে আর পিছনে ফিরে যাওয়ার সুযোগ নেই। আমরা জুলাই বিপ্লবের সৈনিক ছিলাম, জুলাই বিপ্লবকে আমরা ধারণ করেছি, জুলাই বিপ্লবে আমরা দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটিয়েছি। আমরা শুধুমাত্র কোনো দলকে সাপোর্ট করে এগিয়ে যাইনি। যখন নেতৃবৃন্দকে পাওয়া যায়নি, তখন আমরা বাংলাদেশি মানুষ হিসেবে রাজপথে ছিলাম। তো এটাই ছিল আমাদের জুলাই আন্দোলন। আপনার ঢাকা শহরের যদি আমাকে বলেন যে 100টা ঘটনার সার সংক্ষেপ আপনি বলেন, তো আমার 100টা ঘটনার সার সংক্ষেপ কি, 100টা ঘটনা সংঘটিত হওয়ার ডিটেলস একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কেমনে হলো, কিভাবে হচ্ছে, আমার তো এটা মানে মুখস্থ আকারে বলার মতো অবস্থা আছে। তো এই জিনিসগুলো আপনার কর্মী, আপনার দক্ষতা, আপনার যারা আছেন তাদেরকে শেখান যে স্বাভাবিক পর্যায়ে যান, রাজনীতির স্বাভাবিক রোল প্লে করেন। এভাবেই আপনাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। আর সকল দল যারা রাজনীতি করছেন তাদেরকে একটা বিষয়, একটা মেসেজ আমার পক্ষ থেকে অথবা আমার থেকে কথা, যে দেশকে সঠিক পথে রাখতে হবে, আর পিছনে যাওয়ার সুযোগ নেই। আপনি যে দলেই আছেন, যে দলই করছেন, সেই দলের রাজনৈতিক আদর্শ, মতবাদ অথবা চিন্তা চেতনা একরকম থাকতেই পারে, কিন্তু তার মানে আপনাকে শুধুমাত্র রাজনীতি করতে হবে তাদেরকে নিয়েই নয়, পুরো মানুষ, অর্থাৎ 18 কোটি 20 কোটি যাই বলি, এই মানুষগুলোকে ভালো রাখার জন্য রাজনীতি করতে হবে। সুতরাং দেশকে সঠিক পথে রাখতে আর পিছনে নয়, এবার আমরা সামনে যেতে চাই।